পূর্বজ্ঞনের নিকট আপাদমস্তক ঋণ। তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেখো হে, ব্যক্তিগতভাবে আমার কথা এই যে আমি পূর্বজ্ঞনের কাছে আপাদমস্তক ঋণী। কেশাগ্র থেকে পদনখাগ্র পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অণু পরমাণু একটা না একটা মহাভাব বহন করে বেড়াচ্ছে, এবং সেই মহাভাবগুলি সব আমি অপরের কাছ থেকে পেয়েছি। ক খ আমি নিজে শিখিনি, আর কেউ এসে শিখিয়ে গেছেন। কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার শৈশব অবধি অন্য লোকে আমার ভেতরে প্রবেশ করিয়ে দেবার চেষ্টা করেছেন। একজন যদি বলেছেন মিথ্যা কথা পাপ, অপরজন এসে বলেছেন পরনিন্দা পাপ। তৃতীয় এক ব্যক্তি বলেছেন পরধনে দৃষ্টি দেওয়া পাপ। চতুর্থ এক ব্যক্তি বলেছেন পরানিষ্ঠ চিন্তা করা পাপ। এক একজনের এক একটা কথা এক এক রকমে আমার কর্ম, বাক্য, চিন্তা এবং জীবনকে গঠন করেছে। এখন বলো, আমি এদের কারি বা প্রতিধ্বনি বটি, আর কারি বা প্রতিধ্বনি নই? আপাদমস্তক যার ঋণ, সে কার কাছে ঋণ স্বীকার করবে আর কার কাছে তা করবে না? একটা মোটরকারের টায়ার যদি হয় ইংল্যান্ডে তৈরি, টিউব যদি হয় ফ্রান্সে তৈরি, স্প্রিং যদি হয় জার্মানিতে তৈরি, সিলিন্ডারগুলি যদি হয় পোল্যান্ডে তৈরি, পেট্রোল ট্যাঙ্ক যদি হয় রাশিয়ায় তৈরি, বডি যদি হয় তুরস্কে তৈরি, হুড যদি হয় জাপানে তৈরি, তাহলে সবগুলি একত্র ফিট করার পরে তার গায়ে কি লেবেল দেওয়া চলে? মেড ইন ইটালি, ইটালিতে প্রস্তুত। যাদের বই পড়ি নাই তাদের কাছেও আমি ঋণী, কারণ তাদের বই যারা পড়েছেন এমন লোকদের কাছে সৎ কথা আমি শুনেছি। যাদের কথা শুনি নাই তাদের কাছেও আমি ঋণী, কারণ তাদের কথা যারা শুনেছেন এমন লোকদের কাছে সৎ কথা আমি শুনেছি। রাস্তায় দাঁড়িয়ে একটা দিন মজুরের সঙ্গে যদি 1 মিনিট কথা কও, তাতেও তুমি তোমার অজ্ঞাতসারে তার কাছ থেকে কিছু ঋণ সংগ্রহ করো। একটা লোকের মুখ পানে যদি নিঃশব্দে 2 মিনিট তাকাও, তাতেও তুমি নিজের অজ্ঞাতসারে প্রচুর ঋণ সংগ্রহ করো। তোমার নেবার ইচ্ছা থাকুক বা না থাকুক, জগৎ তোমাকে 10 দিক থেকে অবিরাম শুধু ঋণ দান করে যাচ্ছে। একটা মিনিট বেশি বাঁচো তো 1 মিনিটের জন্য তোমার ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। জগতের যত বস্তু, যত প্রাণী, সব এক একটা লোন অফিস। যেদিকেই চলো, যেদিকে বসো, কিছু কিছু ঋণ নিতেই হবে। যতবার নিঃশ্বাস টানছ ততবার ঋণ গ্রহণ করছো। সুতরাং যত মহৎ তোমার আগে গিয়েছেন বা এসেছেন, সকলেরই তুমি প্রতিধ্বনি। একথায় রুষ্টিরও কিছু নেই, তুষ্টিরও কিছু নেই। আচ্ছা, আমরা যখন বলি আমি, তখন এই আমি বলতে ঠিক কাকে বোঝাই? আমাদের যে ব্যক্তিত্ব, আমাদের চিন্তাভাবনা, এই সব কিছুর উৎসটা ঠিক কোথায়? চলুন আজ আমরা একটু গভীরে যাই আর আমাদের এই পরিচয়ের পেছনে লুকিয়ে থাকা ঋণগুলোর একটা খোঁজ করি। তো আমাদের আলোচনার শুরুতেই যে প্রশ্নটা আসছে সেটা হলো, আমরা আসলে কার কাছে ঋণী? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো যাত্রার পথটা দেখিয়ে দেবে আর আমাদের পরিচয়ের একেবারে মূলে নিয়ে যাবে। আচ্ছা, চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, আমাদের সবচেয়ে পরিচিত জায়গাটা থেকেই। মানে সেই ছোটবেলা থেকে কিভাবে আমাদের চারপাশের মানুষজন আমাদের মূল্যবোধ, আমাদের চরিত্র একটু একটু করে গড়ে তোলে, সেই ব্যাপারটা নিয়ে। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। ধারণাটা হলো আমাদের সত্তা নিজে থেকে তৈরি হয়নি, বরং এটা হলো অন্যদের কাছ থেকে পাওয়া হাজারো শিক্ষা আর প্রভাবের একটা মিশ্রণ। আমাদের আবেগ, আমাদের বিশ্বাস, এমনকি আমাদের হাঁটাচলার ভঙ্গি পর্যন্ত সবকিছুই যেন আমরা অন্যের কাছ থেকে শিখি। এখন এই স্লাইডটা সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আমাদের নৈতিকতার যে ভিত, সেটা কিন্তু জন্ম থেকেই থাকে না। এটা তৈরি হয় ছোট ছোট কিছু নির্দেশের মাধ্যমে। যেমন ধরুন, একজন কেউ শিখিয়ে দিলেন যে মিথ্যে বলা পাপ, আরেকজন এসে বললেন অন্যের জিনিসে লোভ করতে নেই, আবার তৃতীয় একজন শেখালেন যে কারো খারাপ চিন্তা করাও ঠিক না। ভাবুন তো, এক একজনের এক একটা কথাই আমাদের জীবনটাকে এভাবেই গড়ে তুলেছে। আচ্ছা, এই সাধারণ শিক্ষার ধারণা থেকে
চলুন এবার একটা দারুণ রূপকের দিকে যাই। এই উপমাটা আমাদের এই যৌগিক পরিচয়ের ব্যাপারটাকে এমনভাবে পরিষ্কার করে দেবে যা হয়তো আগে কখনো এভাবে ভাবা হয়নি। এই দেখুন, এখানে একটা দারুণ প্রশ্ন তোলা হয়েছে। একটা গাড়ির কথা ভাবুন তো, যার প্রত্যেকটা অংশ পৃথিবীর আলাদা আলাদা দেশ থেকে আনা হয়েছে। এই প্রশ্নটাই আমাদের পরের স্লাইডের জন্য একটা দারুণ পটভূমি তৈরি করে দিচ্ছে, যা আমাদের মানব পরিচয়ের গঠনকে চমৎকারভাবে তুলে ধরবে। এই টেবিলটার দিকে একটু তাকান, কি অদ্ভুত ব্যাপার তাই না? গাড়ির টায়ার আসছে ইংল্যান্ড থেকে, ইঞ্জিন ফ্রান্সের, চ্যাসিস জার্মানির আর বডি তুরস্কের। মানে প্রত্যেকটা জরুরি অংশই আলাদা আলাদা দেশ থেকে এসেছে। কিন্তু সব যখন একসাথে জুড়ে দেওয়া হলো, তখন সেটার গায়ে লেবেল লাগলো মেড ইন ইটালি। ঠিক এইভাবেই কিন্তু একজন মানুষও বিভিন্ন প্রভাবের একটা সংমিশ্রণ, কিন্তু তাকে আমরা একটাই সত্তা হিসেবে দেখি। তো ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। আমাদের ঋণ শুধু এই সরাসরি শিক্ষা বা এই গাড়ির পার্টসের মতো স্পষ্ট জিনিসগুলোর মধ্যেই আটকে নেই। এটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের এমন কিছু সূক্ষ্ম আদান প্রদানের মধ্যে, যা আমরা হয়তো খেয়ালই করি না। মানে এই ঋণের ধারণাটা আসলে আরও অনেক বড়। আমরা এমন মানুষের কাছেও ঋণী যাদের সাথে আমাদের হয়তো কোনোদিন দেখাই হয়নি। ভাবছেন কিভাবে? কারণ তাদের চিন্তা বা ধারণাগুলো হয়তো অন্য কারোর মাধ্যমে হাত ঘুরে আমাদের কাছে এসে পৌঁছেছে। এই পরোক্ষ প্রভাবের বিস্তারটা কিন্তু প্রায় অকল্পনীয়। আর দেখুন কিভাবে আমরা প্রতিনিয়ত এই ঋণ জমিয়ে চলেছি। রাস্তায় কোনো অচেনা মানুষের সাথে 1 মিনিটের কথা, বা ধরুন কারোর মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকা, এই সব কিছুই আমাদের অজান্তেই আমাদের ভেতর কিছু একটা রেখে যায়। আমাদের নেওয়ার ইচ্ছা থাকুক বা না থাকুক, এই জগৎটা অবিরাম আমাদের কিছু না কিছু দিয়েই চলেছে। ব্যাপারটা যে থামছে না, সেটা বোঝানোর জন্য এই একটা সংখ্যাই যথেষ্ট। 1 মিনিট। মানে আমরা জীবনে প্রতিটা মিনিট যে বেঁচে আছি, তার জন্য আমাদের ঋণের বোঝাও কিন্তু 1 মিনিট করে বেড়ে যাচ্ছে। কি অদ্ভুত তাই না? তো এতক্ষণ আমরা যা যা দেখলাম, সেগুলোকে একসাথে করলে আমরা একটা দারুণ সিদ্ধান্তে পৌঁছাতে পারি। চলুন আলোচনার একদম শেষ ধাপে যাওয়া যাক, যেখানে আমাদের অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে একটা চূড়ান্ত কথা বলা হবে। এখানে দেখুন প্রতিধ্বনি শব্দটার একটা অন্যরকম মানে খোঁজা হয়েছে। বলা হচ্ছে আমরা আসলে নতুন কোনো সুর তৈরি করছি না, আমরা শুধুই একটা অনুরণন। অতীতে যত মানুষ এসেছেন, যত ভাবনা তৈরি হয়েছে, আমাদের সত্তা যেন তাদের সবারই একটা মিলিত প্রতিধ্বনি। আর এই ধারণাটাই আমাদের নিয়ে আসছে একেবারে শেষ সিদ্ধান্তে, যে আলাদা মৌলিক আমি বলে আসলে কিছুই নেই। এটা একটা বিভ্রম। যা আছে তা হলো এক বিশাল প্রতিধ্বনি, যেখানে ব্যক্তিগত বলে আসলে কিছুই নেই। তো সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি আমাদের সত্তার প্রত্যেকটা অংশই অন্যের কাছ থেকে পাওয়া হয়, তাহলে আমাদের জীবনে মৌলিকতা বা নিজস্বতা বলে কি সত্যি কিছু আছে? এর স্থান ঠিক কোথায়? এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করা যাক।